আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমরা তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটির এমসিকিউ নিয়ে। তো চলো আমরা সরাসরি শুরু করি। সো তাপগতিবিদ্যার মধ্যে দেখতে পাচ্ছ এখানে যে আমরা শুরুতেই একটু বেসিক জিনিস যেগুলো জানা প্রয়োজন সেগুলো একটু জেনে নিব। এবং শুরুতে আমাদের থাকবে তাপ এবং তাপমাত্রা রিলেটেড বিষয়গুলো। সো তাপমাত্রার মধ্যে আমাদের প্রয়োজন হবে তাপমাত্রার বিভিন্ন স্কেল রয়েছে, সে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো শুরুতে সেই সম্পর্ক আমরা লিখে ফেলি যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক C/5, আর তারপরে আছে F-32/9। এরপরে আমাদের আছে কেলভিন স্কেল K-273 বাই 5। এবং আমাদের আরও একটা আছে র্যাঙ্কিং এবং রোমান। সো Rn-492/9। এবং আরও একটা স্কেল রয়েছে, এটা R/4। এই যে পাঁচটা স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমান, এই পাঁচটা স্কেল আমাদের খুব বহুল প্রচলিত স্কেল। সো তোমাকে এখান থেকে কী ধরনের প্রশ্নগুলো করে, সেলসিয়াসে একটা মান দেওয়া থাকে, জিজ্ঞেস করে ফারেনহাইটে মানটা কত, বা ফারেনহাইটে মান দেওয়া থাকে, জিজ্ঞেস করে র্যাঙ্কিংয়ে কত, এরকম। এখান থেকে আমরা আরও কয়েকটা জিনিস একটু পড়ে নিব, সেটা বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু। সো সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু যেটা, সেটা আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, এবং বাষ্পবিন্দু সেটা কত আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি এটাকে মনে রাখো সেলসিয়াসের। আর আমাদের এখানে ফারেনহাইট স্কেলটার আমাদের এই বরফ বিন্দু যেটা, সেটা কত হবে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং বাষ্পবিন্দুর 212 ডিগ্রি। তার মানে 32 থেকে শুরু করে 212 পর্যন্ত এখানে দাগ কাটা থাকে। এবং 212টা আমাদের বাষ্পবিন্দু, বরফ বিন্দু, বাষ্পবিন্দু, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এরকম। একইভাবে কেলভিন স্কেলটাও তুমি মনে রাখো, কেলভিন স্কেলটা 100 থেকে 100 না 273, দেখো শুরুতে আছে। সো 273 থেকে 100 বাড়তি যাবে, অর্থাৎ 373 পর্যন্ত আর কি। হ্যাঁ, সো 273 থেকে 373 কেলভিন। র্যাঙ্কিং স্কেলেরটা কত আমাদের এই বরফ বিন্দু আর বাষ্পবিন্দু, র্যাঙ্কিং এটা 492 থেকে শুরু করে 672 পর্যন্ত দাগ কাটা থাকে। এবং এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, 32 থেকে 212 180, বা 492 থেকে 672 180, 273 থেকে 373 100, এই যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলি মৌলিক ব্যবধান। মাঝে মাঝে পরীক্ষা আসে মৌলিক ব্যবধান কত। এবং রোমার স্কেলেরটা 0 থেকে শুরু করে 80 পর্যন্ত। সো এই বরফ বিন্দু বাষ্পবিন্দুর কথাগুলো তুমি এখানে মনে রাখবা, তোমার কাজে লাগবে। একটা ইনফরমেশন গেল, একটা সূত্র আসলে তোমার এখানে গেল, ঠিক আছে। সো এরপরে আমরা দেখব আরেকটা সূত্র যেটা আমাদের এই স্কেল রিলেটেড, সেটা আমরা একটু দেখে ফেলি এখান থেকে। খেয়াল করো, সেটা মাঝে মাঝে আমাদের পরিবর্তন জিজ্ঞেস করে, যে সেলসিয়াস স্কেলে আমার যদি তাপমাত্রার পরিবর্তন হয় 5 ডিগ্রি বা 10 ডিগ্রি বা 15 ডিগ্রি, তাহলে সেই পরিবর্তনটা ফারেনহাইট স্কেলে কত হবে। তো ফারেনহাইট স্কেলে পরিবর্তন হবে এরকম। তাহলে আমরা এখন পরিবর্তন যখন জিজ্ঞেস করবো, তখন আমরা সি না লিখে লিখবো ΔC/5, এখানে লিখবো ΔF/9, এখানে লিখবো K-273, এটা লিখবো কি ΔK। সো একইভাবে লিখতে পারবো আমরা কি, যে ΔK বাই 5। সো এভাবে করে চলতে থাকবে। ওখানে কি আসবে, সো আমরা এখানে লিখতে পারবো কি, যে ΔRn বাই 9, শুধু নিচে সহগটা থাকবে। আর ওখানে থাকবে আমাদের ΔR, রোমারের জন্য শুধু আর, সাথে থাকবে 4। সো এটা আমাদের কিসের জন্য সূত্র, যে পরিবর্তনের জন্য সূত্র। যখন বলবে তাপমাত্রা এত পরিবর্তন হচ্ছে, সেলসিয়াসে এত পরিবর্তন হচ্ছে, তখন আমরা এটা কাজে লাগাবো। সো এই দুইটা জিনিস তুমি এখানে বিশেষ করে মনে রাখো, ফাইন। এরপরে এই তাপমাত্রার ইনফরমেশনগুলোর পরে আমরা চলো সামনে দেখি যে কী কী জিনিস নিয়ে কথাবার্তা বলা আছে। এবং এখানে আমরা বিভিন্ন থার্মোমিটারের কথাবার্তাগুলো পাবো। সো আমরা থার্মোমিটারের কিছু জিনিসপাতি এখানে একটু সূত্রগুলো নিয়ে নিই। খেয়াল করে দেখো যে থার্মোমিটারের জন্য আমরা কোন সূত্র ইউজ করি, যে বেসিক একটা সূত্র আছে থিটা মাইনাস থিটা আইস, হ্যাঁ, ডিভাইডেড বাই কি আসবে, যে থিটা স্টিম, হ্যাঁ, থিটা স্টিম মাইনাস কী হবে, যে থিটা আইস। সো থিটা স্টিম মাইনাস থিটা আইস। সো এবার থিটার সম্পর্কটা, থিটার সম্পর্কটা থিটা মাইনাস থিটা আইস, থিটা মাইনাস কত থিটা আইস, আর থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান আমাদের হবে ওপাশে আমাদের বসবে ধর্ম, এই তাপমাত্রায় যে পরিবাহীর ধর্মটা, ওটাকে লিখবো আমরা এক্স দ্বারা। এক্স মাইনাস লিখবো এক্স আইস, আর এখানেও লিখবো আমরা এক্স স্টিম, মানে এই বাষ্পবিন্দুতে যেই ভ্যালুটা, এক্স স্টিম মাইনাস কত এক্স আইস। সো এই আমাদের জিনিসটা, সূত্রটা থার্মোমিটারের ক্ষেত্রে জেনারেল সূত্র। এটা আমরা কাজে লাগে সব সূত্রগুলো বের করতে পারি। সো যখন আমাদের প্রশ্নগুলো আসবে আমি দেখাই দিব। এবং আমরা ত্রৈধ বিন্দুতে আমাদের এক স্কেলের জন্য একটা সূত্র আছে, সেটাও আমরা একটু মনে করাই দিই। সেই সূত্র ছিল আমাদের এরকম, যে ত্রৈধ বিন্দুর জন্য লিখতাম আমরা এইভাবে, যে টি
ইকুয়াল টু লিখতাম আমরা এভাবে x/xtr ইন্টু হচ্ছে কত 273.16 কেলভিন। সো এটা হচ্ছে আমাদের কি ত্রৈধবিন্দুর ক্ষেত্রে সূত্র। ত্রৈধবিন্দুতে দেখো x হচ্ছে টি তাপমাত্রায় ধর্ম, আর xtr হচ্ছে কি এই যে ত্রৈধবিন্দুতে যে ধর্মটা সেটা চাপ হতে পারে, রোধ হতে পারে, রোধ হলে r/rtr, চাপ হলে p/ptr, এভাবে লিখি আমরা। এটা আমাদের গেল। আরেকটা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এমসিকিউতে আসে। সো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে S-m, বা শুরুতে হচ্ছে আমরা থার্মোমিটারের পোর্শনটুকু লিখে ফেলি থিটা মাইনাস থিটা আইস, আর নিচে আমাদের কি আসবে হচ্ছে থিটা স্টিম মাইনাস হচ্ছে কত থিটা আইস। সো থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু হচ্ছে কি লিখবো আমরা S-m, নিচে লিখবো হচ্ছে আমরা B-m, S-m B-m, ঠিক আছে, S-m এটা হচ্ছে B-m। সো থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এখন S-m B-m, যেখানে m হচ্ছে আমাদের বরফ বিন্দুতে ভ্যালু, হ্যাঁ, বি হচ্ছে বাষ্প বিন্দু, আর এস হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ মান, এবং থিটাটা হচ্ছে আমাদের প্রকৃত মান। তুমি যদি সেলসিয়াস স্কেলে লেখো তাহলে লিখবা C-0, আর থিটা স্টিম কত সেলসিয়াসে 100 -0, এভাবে তুমি লিখবা। যে প্রশ্নে আসলে সেগুলো আমরা এখানে প্রয়োগ করে দেখাবো, সমস্যা নেই। তো চলো আমরা একটু প্রশ্নগুলো দেখা শুরু করি, কী ধরনের প্রশ্ন এখান থেকে আমাদের আসলে আসতে পারে একটু চেক করি আমরা। বলছে ফারেনহাইট স্কেলের কোনো তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? তো তোমাকে জিজ্ঞেস করে ফারেনহাইটের কোন তাপমাত্রা, তোমাকে বের করতে হবে ফারেনহাইটের মানটা বের করতে হবে। তো জিনিসটা হচ্ছে ফারেনহাইটের মানটা বের করতে হবে। ধরে নিলাম যে ফারেনহাইটে যেই তাপমাত্রা, আমি এই তাপমাত্রাকে এক্স ধরে নিলাম, যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে। তুমি আগে লিখবা কি প্রশ্ন মতে তুমি সরাসরি লিখবা এখানে যে আমরা সূত্র জানতাম কি C-0, আর নিচে হচ্ছে যে 100 - 0, অর্থাৎ C/5 আমরা জানতাম এখান থেকে, এবং ফারেনহাইট এটা কত F-32 ডিভাইড বাই হচ্ছে কত 9, এই সম্পর্ক আমরা জানতাম। প্রশ্নে বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়, তাহলে বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, ফারেনহাইটটাকে তুমি কি ধরো, যেখানে এক্স ধরো, তাহলে X-32 ডিভাইডেড বাই 9, এবং সেলসিয়াস স্কেলটাকে কি ধরবা 2x ধরবা, তাহলে ডিভাইড হচ্ছে 5। এবার তুমি এখান থেকে হিসাব নিকাশ করে এক্সের ভ্যালু বের করবা, সেটাই হচ্ছে তোমার উত্তর। সো তুমি এটা ক্যালকুলেশন করবে, এবং এটা তুমি চেক করে দেখো উত্তরটা আসলে আসে কিনা। উত্তরটা নাও থাকতে পারে, আমি দেখছিলাম আর কি যে উত্তরটা আসলে এখানে নাও থাকতে পারে। সো তুমি একটু চেক করে নিও, এই মানটা এক্সের মান বের করো, দ্যাটস ইট। দেখো তোমাকে কি বলছে, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা। সো ধরলাম এক্স তাপমাত্রা, তো ফারেনহাইট স্কেলের এক্স তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়, হ্যাঁ, সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়। তো এক্স বের করবো আমরা, তাহলে এখান থেকে উত্তর চলে আসবে। তো এরকম প্রশ্ন আরও ভিন্নভাবে আসে, সেটা আমরা দেখবো সামনেই। থার্মোমিটারের মূল সমীকরণ নিচের কোনটি? থার্মোমিটারের মূল সমীকরণ হচ্ছে, খেয়াল করো যে থার্মোমিটারের মূল সমীকরণটাকে আমরা দেখছিলাম যে থিটা মাইনাস থিটা আইস। তো আমি দেখি এখানে যে হচ্ছে এই যে এটার মধ্যে আমরা খেয়াল করি থিটা মাইনাস থিটা আইস, আর নিচে হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস, এবং এটাকে বলছিলাম মৌলিক ব্যবধান। সো এটাকে এন দ্বারা লেখা যেতে পারে, আর এখানে হবে এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটার মধ্যে তুমি দেখো সব কিছু ঠিকঠাক আছে, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, মানে হচ্ছে এন। সো এটা আমাদের এখানে কারেক্ট সূত্র। সো বুঝতে পারলাম, বলছে এত তাপমাত্রার সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত, তার মানে তুমি এখানে কেলভিন এককে প্রকাশ করবা। তো থার্মোডাইনামিক তাপমাত্রা কী করবা, তুমি দেখো এখানে ফারেনহাইটে আছে, কেলভিনে নিতে হবে। তো তুমি সেক্ষেত্রে কী করবা, তুমি সূত্র জানতা যে ফারেনহাইট F-32 ডিভাইডেড বাই 9, আর ওদিকে আমাদের আছে কত, যে K-273 ডিভাইড বাই 5। তোমাকে বলছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, তুমি লিখে নেবে এখানে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এত ডিগ্রি মাইনাস কত, এখানে 32 ডিগ্রি আমাদের আছে, ভাগ হচ্ছে 9, আর এখান থেকে তুমি জাস্ট হিসাব করে K-273 ডিভাইড বাই কত আসবে 5। এখান থেকে তুমি কে এর মানটা বের করে ফেলবা, শেষ। তার মানে এটা হচ্ছে আমাদের কি হবে, যে কেলভিন এককে তুমি বের করবে, থার্মোডাইনামিক তাপমাত্রা অর্থাৎ কেলভিন এককে তুমি বের করে দেখাবা। এবং অপশনে খেয়াল করো, তুমি দেখেও বুঝতে পারছো সব কেলভিন এককে আছে, এটা দেখেও তুমি বুঝতে পারছো। থার্মোডাইনামিক তুমি না বুঝতে পারো, তো কেলভিন একক দেখে বুঝতে পারছো যে কেলভিন এককে বের করতে হবে। কেলভিন স্কেলের বরফ বিন্দু কত, আমরা একটু আগে পড়েছিলাম যে কেলভিন স্কেলের 273 ডিগ্রি, আর বাষ্পবিন্দু হচ্ছে 373। সো কেলভিন হবে, সরি সেলসিয়াস লেখা আছে, এই যে এটা হবে 273 কেলভিন, 273 থেকে 373। সো 273 থেকে আমাদের কত 373। সো আমাদের উত্তরটা কী হবে, যে 273 হচ্ছে আমাদের বরফ বিন্দু, আর 373 কেলভিনটা কি বাষ্পবিন্দু। হ্যাঁ,
ওকে, একটু খেয়াল করে দেখো 5 ডিগ্রি তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলের মান কত। সো 5 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেল কত হবে, তুমি খেয়াল করে দেখো, তুমি সূত্র কি জানো, যে হচ্ছে C/5 ইকুয়াল টু কত আমাদের F-32 ডিভাইডেড বাই 9। তো একটু হিসাব করো, সি এর মানটা কত, 5 ডিগ্রি সেলসিয়াস, 5 আর 5 কাটা গিয়ে এখানে আসবে কত, 5 আর 5 কাটা গিয়ে আসবে হচ্ছে 1, হ্যাঁ এখানে আসছে কত আমাদের F-32/9, 9টা এদিকে চলে আসবে, তো F এর মানটা আসবে হচ্ছে 30, আর এখানে এই পাশে যোগ হয়ে যাবে কত 32 আর 9 41, তাহলে বলবো 41 ডিগ্রি ফারেনহাইট। সো এরকম সিম্পল ম্যাথগুলো আমরা শুরুতে দেখলাম যে এরকম প্রশ্ন হতে পারে এই টাইপের মধ্যে, যেহেতু আসতে আমরা বললাম পানির চৈধবিন্দুতে চাপ কত, সেটা হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপ, যেটা একটু মুখস্থ প্রশ্ন আর কি। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়, একদম এটা মুখস্থ করে ফেলবা, নিয়মটা বলে দিচ্ছি, যখন বলবে এটা একই পার্ট পাওয়া যায় মানে কি সমান পার্ট পাওয়া যায়, তাহলে আমরা কি লিখবো এখানে, লিখবো হচ্ছে C/5 ইকুয়াল টু কি লিখবো এখানে F-32 ডিভাইড বাই হচ্ছে 9, এবার বলছে সমান মান পাওয়া যায়, তাহলে এটাকে যদি আমরা ধরি হচ্ছে x, তাহলে লিখবো হচ্ছে x/5, তাহলে এটাকেও আমরা xই ধরবো, আমরা এখানে এটাকেও আমরা xই ধরবো, তাহলে সেক্ষেত্রে কী ঘটবে যে দুইটা হচ্ছে x সমান মান পাওয়া যায়, 2x ধরে নি, দ্বিগুণ বল নিতে ধরে নি, সো বলছে যে সমান, তাহলে আমি x ধরছি, এখানে তুমি x এর মান যদি বের করো তুমি দেখবা মান আসবে হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, বা তুমি এটাকে বলতে পারো -40 ডিগ্রি ফারেনহাইট, কারণ দুইটা আসলে একই জিনিস, এটা এবং এটা দুইটা আসলে একই জিনিস, হ্যাঁ। সো তোমাকে এটাই মনে রাখতে হবে, এই উত্তরটা -40 ডিগ্রি, তুমি এটা ঠাডা মুখস্থ করে ফেলতে পারো, আমি লিখে দিচ্ছি এখানে TM ঠাডা মুখস্থকরণ। এই প্রশ্নটা খুবই কমন, পরীক্ষাতে সচরাচর এসেই পড়ে, সো তোমাকে এটা সরাসরি মনে রাখতে হবে। তুমি এটা সরাসরি মনে রাখো, তোমার কাজ তাহলে অনেক এগিয়ে গেল। যে কোন তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, সেটা হচ্ছে কি আমাদের বরফ বিন্দু অথবা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, বরফ গলতে শুরু করে নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি হবে, দেখো আমরা এখানে এই তাপমাত্রার পরিবর্তনটা শিখছিলাম, 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পরিবর্তন হচ্ছে, তো লিখবো আমরা ΔC/5 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি যে ΔF/9, সো ΔC এর মানটা কত 1 ডিগ্রি, সো আমি বসাইলাম এখানে 1, সো 1/5, আর এখানে আমাদের কত আসবে হচ্ছে আমাদের ΔF/9, সো ΔF এর মানটা কত হবে, সো ΔF এর মানটা হচ্ছে আমাদের হবে 9/5, এর উত্তর হবে হচ্ছে, সুতরাং এই ΔF এর কি পরিবর্তন হবে 9/5, এবং এই মানটা কত আসতে পারে তুমি একটু ভাগ করে দেখবে, এখানে কোনটা আছে কিন্তু থাকলে থাকবে না লাগাবো না, সো এখানে হিসাব করলে আসবে হচ্ছে 5, 18, 90 1.8, সো এখানকার আরেকটা অপশন হচ্ছে ই হবে, সো 5, 18, 90 তার হচ্ছে 1.8 হবে উত্তরটা, হ্যাঁ। সো আমাদের উত্তরটা কী হবে যে ই নাম্বারটা 1.8, হ্যাঁ সেরকম। সো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো, তোমাকে 1 ডিগ্রি না দিয়ে বলতো 15 ডিগ্রি, তুমি ΔC এর জায়গায় 15 বসাইতা, ΔF বের করতা, মানে 15 ডিগ্রি যদি পরিবর্তন হয় বা বৃদ্ধি পায় সেলসিয়াসে, তাহলে ফারেনহাইটে কত ডিগ্রি বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আমরা ΔF বের করলেই বুঝতে পারবো। আচ্ছা, এইটা আমরা গেল আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই, থার্মোমিটার এখান থেকে আবিষ্কার করা হয়। আমরা এখানে তাপগতিবিদ্যার কি যে আছে তাপীয় সমতার ধারণাগুলো পাই, তাপীয় সাম্য অবস্থার ধারণা পাই, এবং এখানে আমাদের আরও কয়েকটা জিনিস আমরা একটু পড়াশোনা করি। এখানে এই তাপীয় সাম্যাবস্থা কথা লিখে রাখি, তাহলে আমি তাপীয় সাম্যাবস্থার ধারণাগুলো আমরা এখান থেকে পাই, তাপীয় সাম্যাবস্থা দেখে গেল, এই তাপীয় সাম্যাবস্থার ধারণা আমরা পাই। এবং আমরা এখানে একটা কাজ করি, যেখানে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের সিস্টেম সম্পর্কে এখানে একটু আলোচনা করা হয়, সিস্টেম সম্পর্কে, যে হচ্ছে আমাদের কি সিস্টেম, আমাদের হচ্ছে এখানে আমরা সিস্টেম সম্পর্কে আলোচনা করি। একটা সিস্টেম হচ্ছে আমাদের এখানে সো এক সিস্টেম হচ্ছে আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে আমাদের বদ্ধ সিস্টেম, হ্যাঁ আলোচনা করি আমরা কী কী নিয়ে, যে হচ্ছে খোলা সিস্টেম, ওপেন সিস্টেম। সো কয়েকটা সিস্টেম নিয়ে আলোচনা করা হয়, ওপেন সিস্টেম, তারপর হচ্ছে ক্লোজড সিস্টেম, হ্যাঁ ক্লোজড সিস্টেম, আরেকটা সিস্টেম হচ্ছে আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন, ক্লোজড এবং আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমে কি ঘটনা ঘটে, ওপেন সিস্টেমে হচ্ছে যে কী ঘটনা ঘটে, ওপেন সিস্টেমে হচ্ছে শক্তি এবং ভর, হ্যাঁ শক্তি এবং ভর দুইটারই আদান প্রদান সম্ভব হয়। ক্লোজড সিস্টেমে দেখা যায় শক্তির আদান প্রদান সম্ভব হলেও ভরের আদান প্রদানটা সম্ভব হয় না, এবং আইসোলেটেড সিস্টেমে দেখা যায় যে শক্তিরও আদান প্রদান হয় না এবং ভরেরও আদান প্রদান সম্ভব হয় না। সো এই তিনটা ইনফরমেশন মনে রেখো, সিস্টেম সম্পর্কে তোমার ইনফরমেশন কাজে লাগবে এমসিকিউতে। তাপের যান্ত্রিক সমতার একক জুল পার ক্যালোরি, পরীক্ষাতে অনেকবার এসেছে। সো জুল পার ক্যালোরি। থার্মোমিটার ধারণা পাওয়া যায় কোন সূত্র থেকে, শূন্যতম সূত্র হতে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ধারণা পাওয়া যায়।
ঠিক আছে, এখানে দেখো বলছে নিচের চিত্রে 3টি ব্লকের তাপমাত্রা যথাক্রমে θ1, θ2, θ3 যারা পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে আছে 3টা ব্লক কোন তাপমাত্রায় তাপীয় সাম্যাবস্থা নির্দেশ করছে, কোনটা তাপীয় সাম্যাবস্থা নির্দেশ করছে। দেখো এই যে বলছে এটা তাপীয় সাম্যাবস্থা আছে মানে কি, তিনজনের তাপমাত্রা কত হবে, সেম হবে 15 তারা তাপীয় সাম্যাবস্থায় আছে, তাপের আদান প্রদান হবে না এদের মধ্যে। 3টে বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে, তাপীয় সাম্যাবস্থায় আছে তবে তাদের মধ্যে তাপমাত্রা আসলে একই থাকবে। 3টি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের মধ্যে কি হবে, কোন রাশিটি একই হবে, তাপমাত্রা একই হবে। হ্যাঁ, তাপমাত্রা যদি একই হয় তাহলে হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাপগতীয় সিস্টেম আমি অলরেডি তোমাকে বললাম যে হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, সেগুলো তোমাকে বলছিলাম। এবং এছাড়াও তাপগতীয় সিস্টেমের মধ্যে তুমি বিভিন্ন কিছু প্রক্রিয়া নিয়ে আলোচনা করা থাকে, যেমন হচ্ছে রুদ্ধতাপীয় হচ্ছে, হ্যাঁ, তাপগতীয় সূত্রের মধ্যে সেগুলো আলোচনা করা আছে। তারপর আমরা এখান থেকে জাস্ট উত্তরগুলো তোমাকে বলে যাচ্ছি যে একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে কোন তাপগতীয় প্রক্রিয়া চলে, সমায়তন প্রক্রিয়া চলতে থাকে যদি টায়ার চলতে থাকে। উন্মুক্ত সিস্টেম, এই যে একটু বলছিলাম উন্মুক্ত মানে হচ্ছে ওপেন সিস্টেম, এটা হচ্ছে ওপেন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম বলতে কি বোঝানো হয়েছে, ওপেন। উন্মুক্ত সিস্টেম মানে কি, যে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমে সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান হয় কোনটি, সো সিস্টেম ও আদান প্রদান কি, যে হচ্ছে ভর এবং শক্তি দুইটা আদান প্রদান হয় ওপেন সিস্টেমে। তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের উপর কোনো কাজ হয় না, সমায়তন প্রক্রিয়ার কাজ হয় না, সামনেই সেগুলো আমরা পড়বো যদিও। নিম্নের কোনটি তাপগতীয় পরিবর্তন নয়, সমষ্ণ পরিবর্তন, সমচাপ, সমায়তন সবই পরিবর্তন, কিন্তু সমধর্মী পরিবর্তন বলে তাপগতীয় কোনো পরিবর্তন নেই। আমরা এখন বিশেষ করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিভিন্ন ব্যবহার যেগুলো আছে সেগুলো আমরা একটু এখানে দেখে ফেলবো আর কি। সেগুলো আমরা একটু এখানে দেখে ফেলবো। অভ্যন্তরীণ শক্তি, বিভিন্ন প্রক্রিয়া আমাদের এখানে আছে। সো আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র একটু আলোচনা করে ফেলি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের এখানে কী ছিল, আমরা সকলেই জানি যে ডিকিউ সমান হচ্ছে কি হয়, ডিইউ প্লাস হচ্ছে আমাদের ডিডাব্লিউ। অর্থাৎ কোনো একটা কি হয় যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আমাদের এখানে দেখো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ বলতে আমরা কি বোঝায়, তাপশক্তির পরিবর্তন। সো তাপশক্তির পরিবর্তনটা পজিটিভ কখন হয়, যখন কি হয়, তাপশক্তি গৃহীত হয়। যখন কি হয় যে তাপশক্তি গৃহীত হয়। সো তাপশক্তি যখন গৃহীত হয় তখন হচ্ছে ডিকিউ পজিটিভ। সো একইভাবে যখন তাপশক্তি কি হয়, বর্জিত হয়, তাপশক্তি যখন কি হয়, বর্জিত হয়, তখন কি হয়, তখন আমরা বলি হচ্ছে যে এখানে ডিকিউটা নেগেটিভ হয়। একইভাবে যখন আমরা ডিইউ এবং ডিডাব্লিউ নিয়ে কথাবার্তা বলি, সো ডিইউর ব্যাপারটা একটু কথাবার্তা একটু শুনে রাখতে হবে। ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপরে। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। সো ডিইউটা পজিটিভ হবে কখন, যদি কী ঘটনা ঘটে, ডিইউটা পজিটিভ হবে যদি আমাদের কী হয়, অভ্যন্তরীণ শক্তি, যদি আমাদের কী হয় যে অভ্যন্তরীণ শক্তি কী হয়, বৃদ্ধি পায়। যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে কী হবে, ডিইউটা পজিটিভ হবে। আর ডিইউটা নেগেটিভ কখন হবে, অভ্যন্তরীণ শক্তি যদি কি হয়, হ্রাস পায়। অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে ডিইউটা নেগেটিভ হবে। এরকম সেম একইভাবে ডিডাব্লিউটা পজিটিভ কখন হবে, ডিডাব্লিউ পজিটিভ হবে যদি সিস্টেম কাজ করে পরিবেশের উপর। সিস্টেম যদি কাজ করে, হ্যাঁ, যে সিস্টেম পরিবেশের উপরে কাজ করলে প্লাস, সিস্টেম পরিবেশের উপরে কাজ করলে প্লাস, সিস্টেম পরিবেশের উপরে কাজ করলে হচ্ছে কি আসবে, সিস্টেম পরিবেশের উপরে কাজ করলে হবে পজিটিভ। আর যদি সিস্টেম কি করে, যে হচ্ছে পরিবেশ যদি সিস্টেমের উপরেই কাজ করে তাহলে সেক্ষেত্রে কী হবে, নেগেটিভ। সেই কথা একটু মনে রাখবো আমরা, এই জিনিসগুলোতে কাজে লাগবে সূত্রের মধ্যে। কোনো ব্যবস্থা পরিবেশ থেকে 50 জুল তাপশক্তি শোষণ করে, তাহলে এটা তাপশক্তি বলছে, তাহলে ডিকিউ শোষণ করে মানে কি, গ্রহণ করে, তাহলে ডিকিউ প্লাস। এবং পরিবেশের উপর 20 জুল কাজ সম্পাদন করে, পরিবেশের উপর, খেয়াল করে দেখো এই যে বলছিলাম আমরা যে পরিবেশের উপর যদি হয়, সিস্টেম পরিবেশের উপর কাজ করলে পজিটিভ, তাহলে ডিডাব্লিউ মানটাও এখানে কি পজিটিভ। এটা ডিডাব্লিউ কি, এটা হচ্ছে আমাদের কি, যে পজিটিভ, এটা হচ্ছে আমাদের কি পজিটিভ। তাহলে বলছে এতে ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, তাহলে আমরা জানি সূত্র ডিকিউ সমান হচ্ছে আমাদের ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। সুতরাং কিন্তু ডিইউ সমান কি হবে, ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। ডিকিউ ছিল হচ্ছে আমাদের 50, ডিডাব্লিউ এটা তো মাইনাস আসবে, এপাশে হলে তাহলে মাইনাস হয়ে যাবে। তো 50 - 20 মানে কত আসবে, 30। তাহলে বলবা কি 30 জুল হচ্ছে তোমার কি এখানে পরিবর্তনটা হয়েছে অন্তঃস্থ শক্তির। এবং অন্তঃস্থ শক্তি কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, দেখো প্লাস, তার মানে বৃদ্ধি পেয়েছে, তাহলে বলবো অন্তঃস্থ শক্তি এখানে বৃদ্ধি পায়। বলছে কোনো সিস্টেম কর্তৃক কৃতকাজ শূন্য, এর অর্থ হচ্ছে
কখন এই তুমি শূন্য বুঝতে পারবা। দেখো এখানে আয়তন যদি পরিবর্তন না হয়, কৃতকাজ শূন্য, এই কৃতকাজ শূন্যটুকু মিনিং হচ্ছে আয়তনের পরিবর্তন হয়নি, কারণ আমরা শুধু জানি DW সমান হচ্ছে P dV। এই সূত্র আমরা এখানে লিখে রাখতে পারি, এই আমরা এটা জানতাম, এখানে আমি আরটা অ্যাড করে রাখতে পারি যে DQ সমান হচ্ছে DU, আর DW মানে কি P dV লেখা যাবে। হ্যাঁ, সো ডিভি যদি শূন্য হয়, আয়তনের পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে পি ডিভিও শূন্য হবে, মানে ডিডাব্লিউ শূন্য হবে। সো আমরা সেটা দেখি, এখানে ডিডাব্লিউ পিডিভি আয়তনের পরিবর্তন শূন্য, ডিডাব্লিউ ডিভি ইকুয়াল টু 0 হলে, সো ডিভি ইকুয়াল টু 0 হলে কি হবে, ডিডাব্লিউ ইকুয়াল টু 0 হবে, ডিডাব্লিউ ইকুয়াল টু 0 হবে, ডিভি ইকুয়াল টু 0 হলে ডিডাব্লিউ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে ডিডাব্লিউ ইকুয়াল টু 0 হবে কি আমাদের, ডিডাব্লিউ দেখো আয়তন স্থির কিন্তু চাপ বৃদ্ধি, হ্যাঁ আয়তন স্থির, রাইট। ডিভি ইকুয়াল টু 0 মানে কি আয়তন স্থির, ডিভি ইকুয়াল টু 0, এই কথাটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে আয়তন স্থির, ঠিক আছে, এটার মিনিং হচ্ছে আয়তন, এটার মিনিং হচ্ছে আয়তন স্থির, ওকে, আয়তন স্থির। সো দ্যাটস ইট, এটা আমাদের গেল তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। সো তাপগতিবিদ্যার প্রথম দ্বিতীয় সমন্বিত রূপটা কি আমাদের হচ্ছে এরকম যে ডিকিউ সমান সমান আমরা জানতাম হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, ডিডাব্লিউ মানে কি পিডিভি। খেয়াল করো এখানে ডিইউ লেখা সবগুলো, তাহলে আমরা লিখবো ডিইউ সমান সমান কি আসবে, ডিকিউ মাইনাস হচ্ছে পিডিভি। এবার খেয়াল করো এই ডিইউ সমান লেখা যাবে হচ্ছে, ডিকিউ এর পরিবর্তে লেখা যায়, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বা এন্ট্রপির এখান থেকে জানি যে ডিএস সমান সমান হচ্ছে আমাদের ডিকিউ বাই হচ্ছে টি। তাহলে ডিকিউ সমান সমান কি হবে, যে ডিএস ইন্টু টি বা টি ইন্টু ডিএস। তাহলে ডিকিউ এর পরিবর্তে লিখে দিব টি ইন্টু ডিএস মাইনাস কত, পি ইন্টু ডিভি। সো খেয়াল করো এটাই কিন্তু তুমি আলটিমেটলি পাচ্ছ যে এই দুটোর মধ্যে সম্পর্ক, তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। ডিইউ সমান টিডিএস মাইনাস পিডিভি, কোথায় আছে খেয়াল করো, টিডিএস মাইনাস, এই যেটার মধ্যে আছে টিডিএস মাইনাস পিডিভি। সো এভাবে তুমি সেটা বের করে ফেলতে পারো। অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথাবার্তা বলেছে, আগে বললাম অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে তাপমাত্রার উপর, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে, এবং অভ্যন্তরীণ শক্তি যদি স্থির থাকে তার মানে বুঝতে হবে তাপমাত্রা আসলে স্থির আছে, এভাবে তুমি বুঝতে পারবা। সো T1 T2 তাপমাত্রা দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 U2, এখানে বলেছে T1 T2 হচ্ছে বড়, তার মানে অবশ্যই কী হবে, U1ও কী হবে, U2 হচ্ছে বড় হবে। বিচ্ছিন্ন সিস্টেমের বস্তু তাপীয় সাম্যাবস্থায় আসলে কি ঘটবে, তাই তাপীয় সাম্যাবস্থায় আসতে মানে ধরে নাও এই হচ্ছে একটা বস্তু, এ হচ্ছে একটা বস্তু, এখানে T1 ছিল, এখানে T2 ছিল, এবং এটা বড়, এটার তাপমাত্রা বেশি, এটা তাপমাত্রা বেশি, তাহলে নর্মালি কী ঘটবে, যে তাপমাত্রা বেশি থেকে সাম্য অবস্থা যদি আসতে চায় তাহলে এখানকার তাপমাত্রা কী হবে, আস্তে আস্তে এইদিকে ফ্লো হবে, তাপমাত্রা T1 থেকে T2-তে ফ্লো হবে। তাহলে তুমি খেয়াল করো তখন তো আস্তে আস্তে দুজন ব্যালেন্স হয়ে কী হবে, যে সাম্য অবস্থায় আসবে। তাহলে T1 তাহলে বেশি ছিল, তাহলে U1ও বেশি ছিল, তাহলে U1টা আস্তে আস্তে হ্রাস পাবে, T1 কমে যাচ্ছে, T2 বাড়তেছে আস্তে আস্তে, তাই না। এখানে কি ঘটবে, যে আলটিমেটলি দেখা যায় এটা তাপমাত্রা কমবে, এটা তাপমাত্রা আলটিমেটলি বাড়বে, বেড়ে সমান, দুজন সমান হবে। তো এটা যদি কমে তাহলে ইউ আমাদের হ্রাস পেতে থাকবে, ইউ হ্রাস পাবে, এবং এইটার জন্য যেটা ছিল U2 সেটা আসলে কী হবে, বৃদ্ধি পাবে। কারণ আমি এতটুকু বুঝতে পারছি তাপমাত্রা যদি T1 থেকে T2 যায়, T2-র তাপমাত্রা বাড়বে, এখানে T আমাদের বাড়বে, আর এখানে আমাদের টি বাড়বে, আর এখানে কি হবে, টিটা আসলে হ্রাস পাবে, T1 থেকে কমে কমে তো T2-র দিকে যাচ্ছে, কমে যাচ্ছে। তো T1 যদি আমাদের কি, টি যদি আমাদের কমে তাহলে ইউ আমাদের কমবে, হ্রাস পাবে, আর টি যদি বাড়ে তাহলে ইউ বৃদ্ধি পাবে। তাহলে তুমি বলবা U1 হ্রাস পাবে এবং U2 বৃদ্ধি পাবে, U1 হ্রাস এবং U2 বৃদ্ধি, বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে তোমাকে টেকনিক্যালি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্ক স্থাপন করে তাপ ও কাজের মধ্যে, কোথায় আছে দেখো, সি নাম্বারের মধ্যে পাচ্ছি আমরা, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের বিবৃতি কোন তাপগতীয় প্রক্রিয়ার একটি বিশেষ রূপ, বলছে জুলের সূত্র কি, যে তাপ সরাসরি কাজে পরিণত হবে, কোনটার বিশেষ রূপ দেখো, বলছে তাপ ডিকিউ সমান সমান কি হবে আমাদের, ডিডাব্লিউ, তাপ সরাসরি কাজে পরিণত হবে। তার মানে ডিইউ শূন্য, ডিইউ কখন শূন্য হয়, এই সমষ্ণ প্রক্রিয়াতে ডিইউ শূন্য হয়। তাহলে আমরা কি বলবো, যে সমষ্ণ প্রক্রিয়ারই একটি বিশেষ রূপ, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, সেটা দেখতে পাচ্ছি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডেল লেখা আছে এখানে। পিভি এর পরিবর্তন নির্দেশ করে চাপ আর আয়তনের পরিবর্তন, আমরা জানি চাপ আয়তন ব্যস্তানুপাতিক, সো এটা তুমি অনেক আগে থেকেই বিভিন্ন চ্যাপ্টার থেকেই জানো। অভ্যন্তরীণ শক্তি অলরেডি কথা বলেছি, নির্ভর করে কার উপরে, টি এর উপরে, তাপমাত্রা এর উপর নির্ভর করে, হ্যাঁ, তো তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা বাড়লে কি হয়, এটাও বাড়ে, তাপমাত্রা কমলে এটাও কমে, হ্যাঁ, সমানুপাতিক সম্পর্ক, যে তাপমাত্রা বাড়লে আমাদের অভ্যন্তরীণ শক্তিও বাড়ে। কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল নির্ভর করে কার উপরে, কেবল নির্ভর করে তাপমাত্রার উপর, এটি বলছিলাম।
কোনো ব্যবস্থা পরিবেশ থেকে এত জুল তাপ শোষণ করে ব্যবস্থার উপরে এত জুল কাজ সম্পাদিত করে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত একটু আগে বলছিলাম যে কীভাবে বের করবো আমরা। তাই আমরা জানি হচ্ছে ডিইউ সমান সমান সূত্র কি আসবে, ডিকিউ মাইনাস হচ্ছে ডিডাব্লিউ। এখানে মান বসানোর চেষ্টা করা বলছে, পরিবেশ থেকে এত জুল তাপ শোষণ করে, তাহলে মানটা হচ্ছে প্লাস হবে। তুমি বসাই দেবে এখানে যে 1500 জুল মাইনাস ব্যবস্থার উপরে এত জুল কাজ সম্পাদিত হয় এবং ব্যবস্থার উপর, জিনিসটা চিন্তা করে তোমাকে বলছে ব্যবস্থার উপর, তাহলে সিস্টেমের উপর, খেয়াল করছো ব্যবস্থার উপর তার মানে কি সিস্টেমের উপর, তার মানে জিনিসটা মাইনাস। যদি বলতো পরিবেশের উপর কাজ সম্পাদিত হচ্ছে প্লাস, ব্যবস্থার উপর হচ্ছে কাজ সম্পাদিত হচ্ছে 300, তাহলে এইটা মানটা আসবে কত আমাদের -300 আসবে। সো মাইনাস মাইনাসে কি চলে আসবে, প্লাস চলে আসবে, হবে 1800 জুল। এবং দেখতে পাচ্ছ এখানে 1800 জুল কিন্তু অপশনে রয়েছে। সো এটা কিন্তু অপশন হবে। সো খুব মনোযোগ দিয়ে আমরা এই কথাগুলো খেয়াল করে দেখার চেষ্টা করব। তাপ অন্তরক আবরণযুক্ত দৃঢ় পাত্রে একটি আদর্শ গ্যাসে শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো, শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো, ফলে নিম্নের কোনটি ঘটবে? তাপ অন্তরক আবরণযুক্ত দৃঢ় পাত্রে একটি আদর্শ গ্যাসে শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো। তাপ অন্তরক আবরণযুক্ত এইটুকু দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে রুদ্ধতাপীয়, এটুকু দ্বারা বোঝানো হয়েছে কি যে রুদ্ধতাপীয়। আমি কথাটা খুব ভালো করে বলে দিচ্ছি, এবার তুমি একটু খেয়াল করে দেখবা। সো রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রসারণ করা হলো, তাহলে রুদ্ধতাপীয় প্রসারণ করা হলো। আর মনে রাখবা রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কি হয়, সিস্টেম শীতল হয়। সিস্টেম শীতল মানে কি তাপমাত্রা কমে, সিস্টেম শীতল হয় তার মানে কি হয় টি কমে, হ্যাঁ টি কমে। আর রুদ্ধতাপীয় সংকোচন যদি তোমাকে কখনো বলে তাহলে বুঝে নিবা, এটাও জিজ্ঞেস করতে পারতো, এই দুইটা কথা খুব ভালো মতো মনে রাখবা, পরীক্ষা কিন্তু আসবে খ নম্বরে, না হয় তোমার এমসিকিউতে। সো রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, সো রুদ্ধতাপীয় সংকোচনে কি হবে, সিস্টেম উষ্ণ হবে। হ্যাঁ সিস্টেম কি হয়, উষ্ণ হয়। উষ্ণ হয় মানে কি আসলে তাপমাত্রা বাড়ে, টি বাড়ে। হ্যাঁ সো এই দুইটা কথা একটু মনে রাখো, খুবই কাজে লাগে। সো এখানে বলেছিল রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। সো দেখি আমরা শীতল মানে তাপমাত্রা কমে, সো তাপমাত্রা যদি কমে সো তাপমাত্রা হ্রাস পাবে আর কি। হ্যাঁ সো বুঝতে পেরেছি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ আয়তন নির্ভর করে না। এটাকে কি বলে, এটাকে মেয়রের সূত্র বলে, মেয়রের প্রকল্প বলে। সো আমরা জানি তাপমাত্রার উপর নির্ভর করে কি, অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। সমষ্ণ প্রক্রিয়াতে আমরা জানি কি কি লেখা যায়, সমষ্ণ প্রক্রিয়াতে লেখা যায় ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে কত ডিডাব্লিউ। সো এই সূত্রটার কি হয়, সমষ্ণ প্রক্রিয়াতে এই ডিইউ এর মানটা শূন্য লেখা যায়। তার মানে মনে রাখবা সমষ্ণ প্রক্রিয়াতে ডিইউ শূন্য, অর্থাৎ আমরা ফর্মুলাটাকে লিখতে পারি হচ্ছে এইভাবে, ডিকিউ সমান সমান কি ডিডাব্লিউ। এক্ষেত্রে আমাদের কৃতকাজের সূত্র কি, কৃতকাজের সূত্র হচ্ছে যে এনআরটি লন সাথে কি আসবে V2 বাই হচ্ছে V1। তোমাকে বলবে তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে। সো এই কথাগুলো দেখে তুমি বুঝবা যে হচ্ছে কি এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কথা বোঝাচ্ছে, তাপমাত্রা স্থির থাকে। সো এতটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি সমষ্ণ। নিম্নের কোনটি সমষ্ণ পরিবর্তনের শর্ত? আর সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে এখানে, যে এটা কি হয় ধীরে ধীরে সংঘটিত হয়, যে ধীরে ধীরে আয়তন দ্বিগুণ হয়, হ্যাঁ ধীরে ধীরে হচ্ছে চাপ দ্বিগুণ হয়, এই কথাগুলো তোমাকে বলবে। এবং আমরা জানি যে হচ্ছে এখানে চাপ এবং আয়তনের সম্পর্ক কি ব্যস্ত অনুপাতিক, পি সমানুপাতিক 1/v, এটা তো আমরা জানি। সো বলছে নিম্নের কোনটি সমষ্ণ পরিবর্তনের শর্ত? দ্রুত প্রক্রিয়া, তাপ ধারকত্ব কম, পাত্রে দেওয়ালে তাপ কুপরিবাহী, তার তাপ অপসারণ বা সরবরাহ প্রয়োজন। হ্যাঁ এখানে তাপের আদান প্রদান হয়, এখানে তাপের আদান প্রদান হবে। তাপ কুপরিবাহিত এগুলো কিসের, হ্যাঁ এগুলো হচ্ছে কিসের প্রক্রিয়া, আচ্ছা রুদ্ধতাপীয় জন্য ব্যাখ্যা। হ্যাঁ এগুলো হচ্ছে রুদ্ধতাপীয় সিস্টেমে জিনিস লিখে দিছে। তোমাকে জিজ্ঞেস করছে কি সমষ্ণ, তাই আমরা কি দিব, উত্তর হবে কোনটা, এটা হবে উত্তর, ঠিক আছে। যেখানে তাপের অপসারণ বা সরবরাহ প্রয়োজন হয়, তাপের আদান প্রদান এখানে হয়। কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান ডিডাব্লিউ, একটু আগে বলছিলাম যে ডিইউ শূন্য হয় কখন, যে সমষ্ণতে, সমষ্ণতে যেহেতু ডিইউ শূন্য হয় তার মানে কি হবে ডিকিউ সমান ডিডাব্লিউ, সমষ্ণ প্রক্রিয়া অলরেডি বলেছিলাম। তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়া কিছু পরিমাণ গ্যাসকে সংকোচন প্রসারণ করা হয়, তাপমাত্রা স্থির রেখে তার মানে কি বুঝলা, যে সমষ্ণ প্রক্রিয়া, শেষ, সহজ কথা, আর কোনো কথা হবে না, সমষ্ণ প্রক্রিয়া। পিভি কত ধ্রুব কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, একটু আগে আমরা দেখেছি। সমষ্ণ প্রক্রিয়া সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস এত জুল কাজ সম্পাদন করলে গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাণ কত? আমরা জানি এই ডাব্লিউ যা হয় এবং শোষিত তাপের মানও তাই হয়, কখন, সমষ্ণ প্রক্রিয়ার বেলায়। অর্থাৎ এই যে তোমাকে বলছে এটাই, যে কিছু গ্যাস এত কাজ সম্পাদন করলে গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাণ কি হবে, সেম, সমান হবে, দুটো আমরা জানি। রুদ্ধতাপীয় প্রসেস থেকে যে বলছিলাম যে এটা কি হয়, এখানে তাপ কুপরিবাহী, এটা কি হবে আমাদের তাপ কুপরিবাহী, এটা আমাদের হবে হচ্ছে তাপ কুপরিবাহী। তারপর আমাদের কি হবে এখানে তাপ কুপরিবাহীর পরে আমাদের এটা হবে হচ্ছে খুব দ্রুত প্রক্রিয়াটা ঘটবে, এখানে দ্রুত প্রক্রিয়া ঘটবে, এনট্রপি স্থির থাকবে,
এন্ট্রপি স্থির থাকবে, হ্যাঁ। আর হচ্ছে কি তাপ কুপরিবাহী এবং হচ্ছে পার্শ্বস্থ যে মাধ্যম কি থাকবে, তাপ অন্তরক দ্বারা আবরণ থাকবে, হ্যাঁ। হঠাৎ দ্রুত এই কথাগুলো বলবে, হঠাৎ এই কাহিনী হয়, হঠাৎ ওই কাহিনী হয়, এগুলো তোমাকে বলবে। চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক, হ্যাঁ। আর একইভাবে টিভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু হচ্ছে কত, ধ্রুবক। তারপরে আমাদের আরও আসবে টিভি টু দি পাওয়ার, টিভি না টিপি আসবে হচ্ছে আমাদের টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল হচ্ছে কত আমাদের, ধ্রুবক, ইকুয়াল হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার জিনিস, সূত্রগুলো কাজে লাগে। সামনে আমরা আরও জিনিসপাতি দেখবো এবং এখানকার আমরা আরও জিনিস একটু দেখে রাখতে পারি, সেটা হচ্ছে যে এখানকার কৃতকাজগুলো, হ্যাঁ, কৃতকাজ কত হয় এবং এখানে সূত্রটা কী হয়, এখানে কি শূন্য হয়, এখানে ডিকিউ সমান সমান শূন্য হয় এবং সেক্ষেত্রে আমাদের সূত্র দাঁড়ায় হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান সমান শূন্য। কৃতকাজের ফর্মুলা দাঁড়ায় হচ্ছে এনআর ডিভাইডেড বাই গামা -1 আর সাথে আমরা লিখি হচ্ছে T1 মাইনাস হচ্ছে কত, T2 আদি তাপমাত্রা মানে শেষ তাপমাত্রা। গামার পরিবর্তে আমরা কী কী লিখতে পারি, গামা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, গামার সমান সমান হচ্ছে সিপি ভাগ হচ্ছে সিভি, আবার সিপি মাইনাস সিভি সমান সমান হচ্ছে আর। সে কয়েকটা জিনিস মনে রাখতে পারি, আর একটু মনে রাখতে পারি আমরা হচ্ছে সিভি ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইডেড বাই গামা -1। সো এই কিছু সূত্র আমাদের ছোটোখাটো যেগুলো আমাদের কাজে লাগে। তো চলো আমরা এই জিনিসগুলো একটু দেখি। হচ্ছে রুদ্ধতাপীয় সমষ্টিপ্রকৃতির পৃথিবীস্থ স্থিরবিন্দুর ঢাল দেওয়ার অনুপাত। খেয়াল করবা, এই কথাটা মনে রাখবা যে রুদ্ধতাপীয় রেখার ঢাল, হ্যাঁ, রুদ্ধতাপীয় ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল। সো রুদ্ধতাপীয় রেখার ঢাল কি হবে, সমষ্ণর চেয়ে গামা গুণ খাড়া। রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার চেয়ে গামা গুণ খাড়া, সমষ্ণ রেখার চেয়ে গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া। সো মনে রাখবো রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার চেয়ে গামা গুণ খাড়া। সো রুদ্ধতাপীয় সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এদের ঢাল অনুপাত কী হবে, খেয়াল করো যে রুদ্ধতাপীয় রেখার ঢাল হবে গামা গুণ খাড়া। একটা যদি সমষ্ণটা যদি এক্স হয় তাহলে রুদ্ধতাপীয়টা কী হবে, গামা এক্স, এরকম বুঝছো। ঢালের অনুপাত কী হবে, ঢালের অনুপাতটা কী হবে, ঢাল হচ্ছে ধরলাম যে M1 M2, এই ঢালের অনুপাতটা কী হবে, এই হচ্ছে ঢালের অনুপাতটা কী হবে, যে হচ্ছে আমাদের এরকম হবে যে M1 M2 অনুপাত কী হবে, যে এরকম গামা গুণ হবে, হ্যাঁ। রুদ্ধতাপীয় সমষ্ণের ক্ষেত্রে ঢাল, তাই ঢালের অনুপাত রুদ্ধতাপীয় তারপরে সমষ্ণ, তো গামা গুণ হবে, উত্তর ক্ষেত্রে গামা গুণ খাড়া হবে। সো এটা বলে দিয়েছি, এটা একটু খেয়াল রাখবা, পরীক্ষা কিন্তু তোমার এভাবে অন্যভাবে জিজ্ঞেস করতে পারে যে সমষ্ণ রেখার ঢাল রুদ্ধতাপীয় কত গুণ, তাহলে বলবো 1 বাই গামা গুণ, খেয়াল রাখতে হবে। সো এই লাইনটা মুখস্থ করে ফেলো, উল্টা বললে তুমি উল্টাভাবে বলতে পারবা। রুদ্ধতাপে প্রসারণে গ্যাসের শক্তির উৎস হলো, রুদ্ধতাপে যখন প্রসারণ হয় সে শক্তি কোথা থেকে পায়, কারণ কোথাও থেকে তাপ শক্তি আসছে না, ভিতর থেকে পায়, নিজের ভিতর থেকেই পায়, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তার শক্তির উৎস। ঠিক আছে, বলছে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার কথা বলছিলাম, গামার মানগুলো এখানে লিখে দিই আমরা। তাহলে এই যে গামা ছিল আমাদের এখানে, এই গামার মানগুলো হচ্ছে আমাদের, আমরা লিখতে পারি হচ্ছে 1.33, গামা লিখতে পারি আমরা 1.40, গামা লিখতে পারি আমরা 1.67। এটা কখন, এটা হচ্ছে আমাদের এক পারমাণবিকের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কি দ্বি পারমাণবিকের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কি যে বহু পারমাণবিকের ক্ষেত্রে। ঠিক আছে, সো একটু মনে রাখবো আমরা বহুর ক্ষেত্রে 1.33 এবং এগুলো। ওকে, কি বলেছে আমাদের বহু পারমাণবিক ক্ষেত্রে কী হবে, তাহলে 1.33 জানি আমরা। বহু পারমাণবিক মানে হচ্ছে ফর এক্সাম্পল তোমাকে বলা হচ্ছে CH4 বা তোমাকে বললো কার্বন ডাইঅক্সাইড, এরকম, হ্যাঁ, বহু পারমাণবিকের ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপারমাণবিক গ্যাসের চাপ 5% বৃদ্ধি করলে গ্যাসের আয়তন শতকরা কত কমবে। দেখো চাপ আর আয়তন আমরা জানি কি ব্যস্তানুপাতিক, তবে খেয়াল করে দেখো এখানে কি আছে, গামার মানটা না, তুমি কীভাবে করবা, তাহলে তুমি দেখবা এভাবে লিখবা যে আমরা জানি কি যে P2V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি লিখবো আমরা, P1V1 টু দি পাওয়ার গামা। তোমাকে বলেছে যে P আর V কিন্তু ব্যস্তানুপাতিক, তাহলে একটা বাড়লে একটা কমবে। বলছে গ্যাসের চাপ 5% বৃদ্ধি করলে, চাপ তাহলে 5% বৃদ্ধি করলে, তাহলে যে গ্যাসের চাপ আমরা 5% বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে আয়তন শতকরা কত কমবে। হ্যাঁ, তো তুমি আগে দেখবা এখান থেকে তুমি যদি নর্মাল হিসাব করতে চাও, তুমি আগে দেখবা যে আচ্ছা ঠিক আছে চাপ 5% বৃদ্ধি করছি, তার মানে কত হয়েছে বর্তমানে, P2 এর মান কত হয়েছে, তুমি একটু বসানোর চেষ্টা করো এখান থেকে। হ্যাঁ, তুমি বসানোর চেষ্টা করো এভাবে যে হচ্ছে চাপ যদি 5% বৃদ্ধি করি আয়তন শতকরা কত কমবে। খেয়াল করো এখানে তাকাও, তুমি কিন্তু এখানে 5% হলে 5%ই আসলে হবে না, কারণ এখানে একটা গামা আছে, গামার কারণে জিনিসটা চেঞ্জ হবে। সো এখানে তুমি লিখবা যে 5% যদি বৃদ্ধি হয় তাহলে নতুন আমাদের চাপ কত, নতুন চাপ ধরলাম আগে ছিল হচ্ছে শুধু P,
বর্তমানে পি কত, তাহলে বর্তমানে পি হবে, বর্তমানে পি টু হবে কত, যে পি, বা আমি এভাবে ধরতে পারি 100% ধরে নাও, তাহলে সুবিধা হবে হিসাব করতে। ধরলাম আগে ছিল আমাদের 100%, হ্যাঁ, তাহলে বর্তমানে কত হবে, বৃদ্ধি করছি 5%, তাহলে হবে 105%। সো আমি আগে এখান থেকে বের করে নিতে চাচ্ছি ভি2টা কত, যে ধরলাম আগে ভি1 ছিল ভি, বর্তমানে ভি2টা কত সেটা আমি জানতে চাই, আগে আয়তন হবে কত সেটা জানতে চাই। সেক্ষেত্রে তুমি ভি2 বের করবা। সো ভি2 ডিভাইড বাই হচ্ছে কত আমাদের আছে ভি1 হোল টু দি পাওয়ার গামা সমান সমান কি আসবে আমাদের এখানে পি1 ভাগ হচ্ছে কত পি2। এখানে মান বসলে কত পাবো, পি1 এর মানটা হচ্ছে আমাদের 100 আর পি2 এর মানটা কত আমাদের 105। এবার খেয়াল করো, আমি যদি এখান থেকে কী করতে চাই ভি2 বাই ভি1 বের করতে চাই, ভি2 বাই ভি1, তাহলে ওই পাশে গিয়ে জিনিসটা কী হয়ে যাবে, এই যে আমাদের 100 ভাগ হচ্ছে 105 এইটা পাওয়ার হয়ে যাবে, এবং এই গামাটা ও পাশে গিয়ে হবে কি 1 বাই গামা হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি কী করবে, এখান থেকে এই ভি2 বাই ভি1 এর মান থেকে আগে ভি2টা বের করো। গামার মান তুমি জানো, গামার মান তোমাকে প্রশ্নে বলে দিয়েছে, গামা হচ্ছে 1.4, হ্যাঁ, গামা হচ্ছে কত 1.4। সো তুমি দেখো এখানে কাটাকাটি করলে অবশ্যই এই গামার মানগুলো বসালে, তাহলে তোমার কী আসবে, অবশ্যই এখানে একটা মান চলে আসবে পুরোটুকু ভি2 এর মান আসবে। হ্যাঁ, ভি2 এর মান আসবে। এবার ভি2 এর মান যখন আসলো তখন তুমি কী করবে, যে কত কমবে, মনে করো এখানে মান আসছে, কথার কথা আসছে 0.3 বা কিছু একটা আসছে। সো এখানে যাই আসুক তুমি লিখবা কত কমবে লিখবে, সুতরাং পরিবর্তন, কমবে মানে কি পরিবর্তন। হ্যাঁ, তা তুমি কী করবা, বিয়োগ করে দিবা। তুমি কী করবে, পরিবর্তন ডেল ভি সমান সমান এভাবে করে দিবা। দেখো সো পরিবর্তন কী হবে, তুমি লিখে দিবা হচ্ছে ডেল ভিটা বিয়োগ করবা আগে, যে আগে ছিল হচ্ছে আমাদের ভি1 ভি, সো ভি মাইনাস, আর এখানকার ভি1টা তো এখানে নিচে আসে, এই পাশে আসলে কী হয়ে যাবে, একটা ভি দিয়ে গুণ থাকবে। সো আমাদের ভি2 এর মানটা হচ্ছে দেখো এত, সো ভি2 হবে আমাদের এরকম যে ভি মাইনাস এই যে সামথিং কিছু একটা ভি। হ্যাঁ, তাহলে ভিটা কমন নিয়েই তুমি লিখে ফেলতে পারবা যে কত আসবে, সামথিং যে মানটা আসবে এটা হচ্ছে পরিবর্তন আসবে। তোমাকে বলছে শতকরা পরিবর্তন, শতকরা কত কমবে, তো তুমি লিখবা সুতরাং পরিবর্তন শতকরা পরিবর্তন। সেটা কিন্তু বড় সড়ো একটা অঙ্ক আসলে, তো তুমি যদি বুঝে বুঝে করতে চাও এভাবে বড় করেই তোমার আসলে করতে হবে। শতকরা ডেল ভিটা কী হবে, কী করবো আমরা, যে উপরে দেখো কিছু বিয়োগ করলে তো সামথিং একটা ভি আসবে, তাই না, বিয়োগ করলে তো সামথিং একটা ভি আসবে, এটুকু বিয়োগ করে নিবা তুমি, আর নিচে একটা ভি থাকবে, মানে শতকরা পরিবর্তন করলে কী করতে হয়, আদি দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমি এক লাইনেই লিখে দিতে পারি, এখানে শতকরা পরিবর্তন জিজ্ঞেস করছে তাই তুমি লিখে নিবা শতকরা পরিবর্তন এত ভাগ হচ্ছে ভি। তার মানে পূর্বের ভি মাইনাস মনে করো এখানে আসছে 0.7 ভি, তাহলে এখানে আসবে 0.3 ভি। সো ভি ভি কাটা যাবে, তাহলে 0.3 থাকবে, আর 0.3 মানে 30%, মানে ওরকম হবে, বুঝতে পেরেছো, শতকরা পরিবর্তন। তাহলে উপরে পরিবর্তন ভাগ হচ্ছে আদি, পরিবর্তন বাই হচ্ছে আদি। সো এটা আমাদের একটা জিনিস ছিল। নিম্নের কোন লেখটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণকে প্রকাশ করে। সো বলছে আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয়কে প্রকাশ করে। রুদ্ধতাপ প্রক্রিয়া কী ঘটে আমরা জানি হচ্ছে, দেখো যে রুদ্ধতাপীয় প্রসারণ সম্প্রসারণকে প্রকাশ করে। আমরা জানি রুদ্ধতাপীয় সম্প্রসারণে কি হয়, রুদ্ধতাপীয় প্রসারণ সিস্টেম শীতল হয়। সো তুমি খেয়াল করে দেখো এখানে এই গ্রাফিক তাকে দেখো যে কী হয়েছে তোমার, যে রুদ্ধতাপীয় প্রসারণের ফলে সিস্টেমে কি দেখো এই তাপমাত্রা কিন্তু কি আস্তে আস্তে কমছে। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো যে রুদ্ধতাপীয় প্রসারণে কি হবে, সিস্টেম শীতল হবে, তাহলে তাপমাত্রা কমে যাওয়ার একটাই গ্রাফ তোমার এখানে আছে। গামা সমান এত হলে সিপি সিভি কত হবে, তো সিভি তুমি বের করার সূত্র শিখেছিলাম আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, মান বসায় দাও, আর ডিভাইডেড বাই গামা কত 5/3, সো 5/3 মাইনাস 1, তো কত আসবে তোমার এখানে, আর এখানে কত আসবে 3, সো 5 - 3 মানে কত আসবে 2, তো জিনিসটা আসবে হচ্ছে 3r/2। তুমি পাইলা সিভি সমান হচ্ছে 3r/2, সেটা তুমি সরাসরি পাচ্ছ এখানে, উত্তর দাগাইতে পারবা। কার্বন ডাইঅক্সাইডের জন্য গামার মান কত আসবে, বহু পারমাণবিক 1.33। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক, আমরা জানি এনট্রপির পরিবর্তন কি হয়, শূন্য হয়, সেটা সঠিক। হ্যাঁ, এবং ডিকিউ এর মানও শূন্য হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আদর্শ গ্যাসের চাপ তাপমাত্রা সম্পর্কে বলছিলাম যে কি ছিল এরকম, বলছিলাম হচ্ছে আমরা এরকম যে পিটি টু দি পাওয়ার গামা টিপি টু দি পাওয়ার হচ্ছে 1 - গামা ভাগ গামা, এরকম শিখেছিলাম। দেখো তো এটা সরাসরি কোথাও আছে কি না, না সরাসরি নাই, তাহলে আমরা কীভাবে করবো, আলাদা আলাদা করবো। তাহলে আমরা দেখো এখানে 1 - গামা থাকবে, সো টিপি, সো আমি এই গামাটা একজনের উপর না দিয়ে আমি এখানেও একটা গামা দিয়ে গুণ করে, এখানে গামা দিয়ে গুণ করে গামা গামা কাটা যাবে, তাহলে এই লাইনটাকে লেখা যাবে এরকম টি গামা টু দি পাওয়ার পি 1 - গামা, এভাবে লেখা যাবে। এত সমান ধ্রুবক, সো এই দুইটা একই কথা, সো এত হচ্ছে ধ্রুবক। সো এটা কোনটার মধ্যে খাটছে দেখো, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 - গামা, এটার মধ্যে খাটছে, সো এটাই আমাদের উত্তর হবে। সো চালাকি করে বলেছিল। হ্যাঁ, সো দেখো এরকম সেম আমাদের বেশ কিছু প্রশ্ন আসবে, মুখস্থ কিছু প্রশ্ন আসবে। যে ভৌত প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে তা হলো কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এন্ট্রপি স্থির থাকে।
সো এরপরে বলেছে গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় এত জুল কাজ সম্পাদিত হয়, উক্ত ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান কত? রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে রুদ্ধতাপীয়, তাহলে মানে কি হবে এখানে ডিকিউটা আসলে শূন্য বলা আছে। আমরা সূত্র স্কেলে কি লিখবো, যে লিখবো হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ সমান সমান হচ্ছে শূন্য। তাই তোমাকে বলেছে যে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান কত হবে, ডিইউ সমান সমান হবে কত মাইনাস ডিডাব্লিউ। তোমার ডিডাব্লিউ মানটা কত বলা আছে দেখো, যে সংকোচনের সময় 350 জুল কাজ সম্পাদিত হয়। হ্যাঁ, সো এসে 350 জুল আমাদের কাজ সম্পাদিত হয়। এবার দেখো রুদ্ধতাপীয় সংকোচন, আমরা জানি রুদ্ধতাপীয় সংকোচনের সময়, রুদ্ধতাপীয় সংকোচনে কি হয়, সিস্টেম উষ্ণ হয়, সিস্টেম কি হয়, উষ্ণ হয়। আর উষ্ণ হয় মানে কি, আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির মানটা আসলে বৃদ্ধি পায়, ডিডাব্লিউ মানটা এখানে বৃদ্ধি পাবে, পজিটিভ হবে। এটা তোমাকে বলেছে যে সংকোচনের সময় অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান কত হবে। সো মান জিজ্ঞেস করেছে, সো মানটা কত দেখো 350 জুল হবে, মানটা কত হবে, ঠিক আছে। সো আমাদের ডিডাব্লিউর মানটা এখানে কি হবে, যে ডিডাব্লিউর সংকোচন বলেছে, রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে ডিডাব্লিউ মানটা এখানে নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে আলটিমেটলি। সো এখানকার ভ্যালুটা কত হবে 350 আর কি, হ্যাঁ 350 ভ্যালুটা হচ্ছে কত 350, ঠিক আছে। সো অন্তঃশক্তির মান পরিবর্তন মান উষ্ণ হয়, তাহলে ডিইউ পজিটিভ হবে, সহজ কথা। প্রসারণ হলেও সিস্টেম শীতল হতো, মাইনাস হতো, সেই ক্ষেত্রে মাইনাসটা দিটা। সো এখানে উষ্ণ দেখেই বুঝে গেছি, রুদ্ধতাপীয় সংকোচন দেখে বুঝছি উষ্ণ, তার মানে ডিইউ পজিটিভ হবে। আর মানে জিজ্ঞেস করেছে এখানে সমচাপে এত লিটার এত গ্যাসকে আয়তন করতে তাপমাত্রা কত হবে। এত তাপমাত্রা 2 লিটার বায়ুকে 3 লিটার আয়তন করার জন্য তাপমাত্রা কত হবে, তাহলে সমচাপ ও তাহলে সমচাপ বলতে শুধু কি লিখবা, তুমি লিখবা হচ্ছে V2/V1 সমান সমান কি লিখবা T2/T1। তবে এখানে কিন্তু 17 এটা বসানো যাবে না, কেলভিন এককে বসাতে হবে। 2 লিটার বায়ুকে 3 লিটার করার জন্য, সো আগে ছিল 2 লিটার, এখন হয়ে গেছে 3 লিটার। তো তাপমাত্রা ছিল আগে কত 17 ডিগ্রি, তো 17-এর সাথে লিখবো 273, 17-এর সাথে 273 যোগ করে দিব আমরা। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে T1 এবং এখান থেকে T2 পাবো, লিখবো সুতরাং T2 হবে সামথিং কেলভিন। কিন্তু তোমাকে প্রশ্নে উত্তর করতে বলছে সেলসিয়াস, লিখবা সুতরাং T2 সমান সমান এই সামথিং কেলভিন যে আসলো মাইনাস 273 করে দিবা। হ্যাঁ, তাহলে তুমি সেলসিয়াসে পেয়ে যাবে। হ্যাঁ, সো এভাবে তুমি করবা। সো আশা করি বুঝতে পেরেছি, এটা তুমি ক্যালকুলেটরে বসালে চলে আসবে। প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা কি করব, এদের পার্থক্যটা মুখস্থ করে ফেলবো, ঠাড়া মুখস্থ করে ফেলবো। প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী পার্থক্য, এদের বৈশিষ্ট্য, এগুলো তোমার কিন্তু পরীক্ষাতে সরাসরি দেখবা আসছে। হ্যাঁ, এটা টিএম ঠাড়া মুখস্থ করে নিব, মাস্ট পরীক্ষাতে আসবে। সো এটা তুমি অবশ্যই করবে, এখান থেকে একটু বই থেকে করে ফেলবো, আমরা পয়েন্টগুলো পড়ে ফেলবো। প্রত্যাবর্তী প্রক্রিয়া বলছে কি দেখো, যে প্রত্যাবর্তী প্রক্রিয়া শক্তির অপচয় হয় না, প্রত্যাবর্তী শক্তির অপচয় হয় না, আবারও আগের অবস্থায় ফিরে আসে। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তারপর বলছে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না, বজায় থাকে আসলে। এটা ধীর প্রক্রিয়া, এটা হচ্ছে কি একটা ধীর প্রক্রিয়া। তারপর তোমাকে বলেছে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে। সংঘর্ষণের ফলে উৎপন্ন তাপ তাহলে অপ্রত্যাবর্তী হবে, উৎপন্ন তাপ ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ। প্রত্যাগামী প্রক্রিয়া একটা কি প্রক্রিয়া দেখো, প্রত্যাগামী প্রক্রিয়া একটা যে হচ্ছে হ্যাঁ তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া দ্রুত প্রক্রিয়া না, স্বতঃস্ফূর্ত না, একমুখী প্রক্রিয়া। তারপরে বলছে একমুখী হচ্ছে উভমুখী প্রক্রিয়া হবে, তো তাপগতীয় প্রক্রিয়া। গ্যাসের আপেক্ষিক তাপ সিপিসিভি অলরেডি সূত্রগুলো বলেছিলাম। তারপরে তুমি এখান থেকে আরও একটা মনে রাখো একটু, যে হচ্ছে সিপি সূত্রগুলো একটু মনে রাখতে পারো, যে সিভি সমান সমান এরকম ছিল ডিকিউ ডিভাইড বাই হচ্ছে এন ইন্টু ডিটি। সিপি সমান এটাই ছিল যে ডিকিউ ডিভাইড বাই এন ইন্টু হচ্ছে ডিডি। সো এটা হচ্ছে একটা সূত্র, একটু আলাদা করে মনে রাখতে পারো, যে সিপি সূত্র। বাকিগুলো তো লিখে দিয়েছিলাম গামার মানটান দিয়ে, যে একটু আগে লিখছি, কিন্তু আমরা গামা সময় এত হলে আমাদের সূত্র কি হবে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মানে কি সিভি বের করতে বলছে, সিভি সমান আমরা লিখবো সিভি সমান সূত্র জানি কি আর ডিভাইড বাই গামা মাইনাস 1। সো আর গামা মাইনাস 1 কত 5/3, তাহলে কি আসবে আমাদের এখানে যে 5/3 মাইনাস 1, -1। সেখান থেকে হিসাব করলে পেয়ে যাবে তুমি কত আর, এটা করেছিলাম 3 পরমাণুকের জন্য গামার মান হচ্ছে 1.3, অলরেডি আমরা দেখেছি। হিলিয়ামের ক্ষেত্রে সিবিসিবির অনুপাত কি আসবে, হিলিয়াম মানে কি আমাদের যে এক পারমাণবিকতা কত আসবে 1.67। ওজনের জন্য ওজন বহু পারমাণবিক 1.3 লাগাই দিবা। কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখা হচ্ছে অধিক খাড়া, সো আমরা দেখবো কি কোনটার জন্য লেখা হচ্ছে অধিক খাড়া। কীভাবে বুঝবা তুমি গামার মান দেখে, যে তুমি জানো যে রুদ্ধতাপীয় লেখা অধিক খাড়া এমনিতেই হয়, সো রুদ্ধতাপীয় লেখাটা গামা গুণ খাড়া হয়, কার গামার মান বেশি। সো আমরা জানি হচ্ছে এক পারমাণবিকের গামার মান বেশি, তাহলে এক পারমাণবিকের গামার মানটা বেশি, গামার মান কত 1.67। সো গামা গুণ খাড়া মানে কি 1.67 গুণ খাড়া, আর অন্যগুলো তো তার চেয়ে কম খাড়া। এটা তোমাকে বুঝতে হবে। দ্বি পরমাণুকের ক্ষেত্রে তোমাকে সেম একইভাবে জিজ্ঞেস করেছে মোলার আপেক্ষিক তাপদের অনুপাত। সো অনুপাত জানি কি আমরা, দ্বি মানে 1.40 সিবিসির অনুপাত গামা। সো এখানে দেখো একই প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর এর মানগুলো এই যে গামার মানগুলো একই জিজ্ঞেস করেছে, কাজের পরিমাণ জিজ্ঞেস করছে। এখানে এত চাপে
কোন আদর্শ গ্যাসের আয়তন এত থেকে এত হলে কাজ কত। সো আমরা লিখবো কাজ সমান হচ্ছে পি ইন্টু ডিভি, এটা হচ্ছে আমাদের সূত্র। ডাব্লিউ সমান কি আসবে, পি ইন্টু ডিভি। পি কত, পি হচ্ছে আমাদের 10⁵, ডিভি কত যে হচ্ছে 0.05 থেকে 0.04, ঠিক আছে, বিয়োগ করে তুমি পেয়ে যাবে। তাপগতিবিদের প্রথম সূত্র হতে জানা যায় কাজ ও তাপের সম্পর্ক, ও জানা যায় না বলছে, জানা যায় না, সো এটা জানা যায়, এটা জানা যায়, ধারণা পাওয়া যায়। তাপ প্রবাহের অভিমুখ এবং অভ্যন্তরীণ শক্তির ধারণা, অভ্যন্তরীণ ধারণা পাওয়া যায়, শক্তির সংঘর্ষের ধারণা পাওয়া যায়, তাহলে ধারণা পাওয়া যায় কি তাপ প্রবাহের অভিমুখ, এটা ধারণা পাওয়া যায় না। তাহলে তাপ ইঞ্জিন থেকে আমাদের রয়েছে হচ্ছে কর্মদক্ষতা, এটা মনে পড়ে কি ছিল আমাদের, যে আমরা কি পরিমাণে তাপ শক্তি দিলাম, কি পরিমাণে কাজে পরিণত হলো, সেটা হচ্ছে কর্মদক্ষতা। এটাকে বরঞ্চ আমরা এভাবে লিখতে পারতাম যে 1 মাইনাস লিখতে পারতাম হচ্ছে আমরা কি Q2 বাই হচ্ছে কত Q1, Q2 বাই Q1 এটা কত আসবে আমাদের এখানে 100%। আমরা আরও লিখতে পারবো এখানে 1 মাইনাস T2 বাই হচ্ছে কত T1 এটা কত আসবে আমাদের এখানে 100%, ঠিক আছে। এই আমাদের সূত্র ছিল তাপ ইঞ্জিন সম্পর্কে। কার্নো ইঞ্জিন যদি বলতো আমাদের, কার্নো চক্রের বেলা আমরা কি লিখতে পারতাম, যদি বলতো কার্নো চক্র, হ্যাঁ যদি বলতো কার্নো ইঞ্জিন, হ্যাঁ কার্নো চক্র, তখন কিন্তু আমরা স্পেশাল লিখতে পারতাম কার্নো চক্রে, লিখতে পারতাম হচ্ছে আমরা এইভাবে যে Q2 বাই T2 সমান সমান কি লেখা যাবে, Q1 বাই হচ্ছে T1, এটাও লেখা যাবে। সো একটু মনে রাখবো আমরা এই কথাগুলো, বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ, এই যে সংজ্ঞা দেখতে পাচ্ছ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সংজ্ঞা। সো এটা তাপগতিবিদ্যার 4টা বিবৃতি আছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রের 4টা বিবৃতি আছে, দ্বিতীয় সূত্রের 4টি বিবৃতি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের 4 জনের 4টা বিবৃতি আছে, ঠাড়া মুখস্থ রাখবো, পরীক্ষাতে ক নম্বরেও আসবে, এবং হচ্ছে এরকম জিজ্ঞেস করবে যে এইটা কে বলেছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তি রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ সম্ভব হয়নি, কে বলেছে, তখন তোমাকে এই যে 4 জনের নাম দেওয়া আছে এখানে তোমাকে বুঝতে হবে যে এটা আসলে কার, কে বলেছে, প্ল্যাঙ্ক বলেছে নাকি কার্নো বলেছে, কেলভিন বলেছে। সো ভেবে মুখস্থ রাখতো সরাসরি। সো মুখস্থ রেখে উত্তরটা করে দিব আমরা। কোনো একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%, যদি তার তাপগ্রাহকের তাপমাত্রা এত হয়, তাপগ্রাহকের তাপমাত্রা মানে T2, উৎসের তাপমাত্রা কত, তাহলে আমরা শুধু লিখবো এটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1, 100% লিখছি না কারণ সরাসরি মান বসে দেবো আমরা এখানে 0.6, 60% মানে কত 0.6% দিলাম না সুবিধার জন্য, একটু অঙ্ক তাড়াতাড়ি করার জন্য। T2 এর মানটা বলেছে 17 ডিগ্রি, 17 যোগ 273 হবে, 17 যোগ 273, আর T1টা তোমাকে বের করতে বলেছে, তুমি কী করবা, সো 17 এটা হচ্ছে আসবে কত আমাদের 280, 290, সো 290। সো আমাদের এক্ষেত্রে আসবে হচ্ছে এইটা বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 0.4, সো 0.4 ইকুয়াল টু আসবে হচ্ছে 290 ভাগ হচ্ছে কত T1, সো T1 সমান সমান আমাদের আসবে হচ্ছে 290 ভাগ হচ্ছে 0.4, সো তুমি এটা বসাই দিতে পারো, ঠিক আছে। T1 তো তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। সো গেল হচ্ছে আমাদের এটা, এবং এটা কিন্তু কেলভিনাকো, এটা কিন্তু কি আসবে কেলভিনাকোকে আসবে, কিন্তু উত্তর দেওয়া আছে সেলসিয়াসে। পরবর্তীতে তুমি কী করবা, তুমি লিখবা সুতরাং T1 সমান সমান যেটা বের করলাম মাইনাস 273, হ্যাঁ ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ তাহলে তুমি কিন্তু আসল উত্তরটা পাবা, এখানকার উত্তরটা পাবা। সেটা খেয়াল রাখতে হবে, এখানে এত তাপমাত্রার এত ক্রিয়ার মধ্যে একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত, হ্যাঁ এত এবং এত তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত আছে, তাহলে শীতল তাপমাত্রা হচ্ছে আমাদের T1 এবং হচ্ছে উষ্ণ তাপমাত্রা হচ্ছে আমাদের T2। তাহলে আমরা শুধু জানতাম কে সমান সমান জানতাম হচ্ছে আমরা T1, নিচে থাকতো কি T1 মাইনাস হচ্ছে T2, সেই মানগুলো বসাই দাও। T1টা হচ্ছে কত -8 এবং এটা হচ্ছে এত, কেলভিনে বসাই দিবা, সবগুলো কেলভিনে বসাই দিবা, শেষ। সো মানগুলো বসাই দেখো তোমার কার্যকৃত সহগটা চলে আসবে। কেলভিনে নিব 273 যোগ করো, 273 যোগ করো, বুঝতে পেরেছো তো, তুমি কার্যকৃত সহগটাও পেয়ে যাবা, ওকে। আর বলছে এত এত পরিসরে কাজ করছি, ইঞ্জিনের দক্ষতা কত, দক্ষতা বের করতে পারবো সেম একই রকম, এটা সমান সমান কি আসবে 1 মাইনাস T2 বাই T1, T2 আমাদের কত যে 227 যোগ হচ্ছে 273, এক লাইনে উত্তর লিখে দিচ্ছি। আর পরটা কত T1টা হচ্ছে 427 যোগ হচ্ছে কত 273, হ্যাঁ সো 1 মাইনাস হচ্ছে আমাদের এত। সো এই হচ্ছে আমাদের এখান থেকে এটা আমাদের বের করে ফেলতে পারলাম। কার্নো চক্রের কোন ধাপে তাপ গৃহীত হয়, প্রথম ধাপে। কার্নো চক্রের 4টা ধাপ ছিল, কার্নো চক্রের ধাপগুলো একটু পড়ি আমরা এখানে। সো প্রথম ধাপ ছিল আমাদের প্রথম ধাপ, এটা হচ্ছে ফার্স্ট ধাপ, এবং এই ধাপকে আমি বলতাম কি যে সমষ্টি প্রসারণ, এবং এখানে তাপশক্তি গৃহীত হয়, এখানে তাপশক্তি গৃহীত হয়, হ্যাঁ আর এখানে তাপশক্তি বর্জিত হয়, এটা বর্জিত হয়, হ্যাঁ এখানে হচ্ছে ডিকিউ কী হয় বর্জিত হয়, কিউ বর্জিত হয়, এখানে কি হয় গৃহীত হয়, সেখানে গৃহীত হয় আর এখানে হচ্ছে বর্জিত হয়। তাহলে কোন ধাপে গৃহীত হয়, প্রথম ধাপে গৃহীত হয়। কোনো তাপ ইঞ্জিন হতে অর্ধেক তাপ বর্জন করলে ইঞ্জিনের দক্ষতা কত হবে, অর্ধেক বর্জন করছে 50% হবে, বোঝা যাচ্ছে যে তুমি লিখতে পারো যে 1 মাইনাস Q2 বাই হচ্ছে কত Q1, তার মানে হচ্ছে জিনিসটা এরকম আসলো, যেখানে তুমি Q1টা দিছিলা মনে করো কিউ,
আর কিউ টু কত, অর্ধেক বর্জন করেছে, বর্জিত হচ্ছে এত। তাহলে কাটার গিয়ে থাকবে হাফ, তাহলে 1 মাইনাস হাফ মানে কত, যে হচ্ছে 0.5, তার মানে কত আসবে 50%, 50% এটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কী আসবে, এটা আসবে হচ্ছে এটা। সেম একইভাবে যে আমাদের কার্যকরী সহগ জিজ্ঞেস করেছে কে এর সূত্র কোনটা হবে। রেফ্রিজারেটরের প্রকোষ্ঠে রক্ষিত খাদ্যদ্রব্য হতে গৃহীত তাপ কিউ টু, তাহলে জিনিসটা হবে এরকম যে কে সমান সমান প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ হচ্ছে কত কিউ টু, আর নিচে আসবে হচ্ছে আমাদের যে পরিবেশে বর্জিত তাপ কিউ ওয়ান, তাহলে আসবে হচ্ছে কিউ ওয়ান মাইনাস হচ্ছে কত কিউ টু, এরকম আসবে। সো কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু, কোন হাতে মিলছে দেখো, কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু, এরকম। বলছি কার্নো চক্রের চতুর্থ ধাপের সিস্টেমের এন্ট্রপি কি হয়, চতুর্থ ধাপে এবং দ্বিতীয় ও চতুর্থ ধাপে, দ্বিতীয় ও চতুর্থ ধাপে আমাদের এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়, কি হয় শূন্য হয়, অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি কি হয় শূন্য হয়, বা সিস্টেমের এন্ট্রপি অপরিবর্তিত থাকে, পরিবর্তন শূন্য হয়। সিস্টেমের এন্ট্রপি কি দেখো শূন্য হয় বলছে অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে মানে কি ডেল এস শূন্য হয়, পরিবর্তন শূন্য হয়, হ্যাঁ পরিবর্তন শূন্য হয়, এটা মনে রাখতে হয়, পরিবর্তন শূন্য। প্রসারণ কয়টি, প্রসারণ থাকে দুইটি, রুদ্ধতাপ বলছে রুদ্ধতাপী প্রসারণ কয়টি এটা জিজ্ঞেস করেছে, খালি প্রসারণ জিজ্ঞেস করেনি, রুদ্ধতাপী প্রসারণ একটি, সমষ্টি প্রসারণ একটি, রুদ্ধতাপী প্রসারণ একটি, মোট প্রসারণ দুইটি। আর রেফ্রিজারেটরের আবারও সূত্র এসেছে কাজ প্রতি চক্রে সরবরাহিত কাজ কত হবে, হ্যাঁ কাজ কত হবে। তাহলে তোমাকে কি বলেছে, আমরা জানি কে সমান সমান হচ্ছে যে প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ ডিভাইড হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান কী হবে, কিউ ওয়ানের মান কত, কিউ ওয়ানের মানটা হচ্ছে আমাদের 500, 500 ভাগ হচ্ছে 2.6, হিসাব করে দেখো চলে আসবে উত্তরটা। তাপ যদি বর্জিত না হয় ইঞ্জিনের দক্ষতা হবে কত 100%, তাপ বর্জিত না হলে হবে 100% দক্ষতা সম্পন্ন জিনিস। এটি কার্নো চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন হয় কি 0, মোট এন্ট্রপি পরিবর্তন হয় কি কার্নো চক্রে, কোথায় এই যে কার্নো চক্রে মোট এন্ট্রপি পরিবর্তন হয় হচ্ছে 0 মোট, এটা আমরা এখান থেকে খেয়াল রাখবো। সো আমরা দেখি এখানে আমাদের আরও এই টাইপের আর কি প্রশ্ন আছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রপি আছে, ওকে। সো আমরা এন্ট্রপিগুলো একটু দেখে ফেলি, এন্ট্রপি সূত্রগুলো একটু মনে করে দিই। এন্ট্রপির ক্ষেত্রে কি ছিল আমাদের যে ডেল এস সমান সমান আমাদের সূত্র ছিল হচ্ছে ডি কিউ বাই টি, আমরা ডেল এস সমান সমান লিখতে পারতাম হচ্ছে, আমরা লিখতে পারতাম এম এল এফ বাই টি, আমরা এটা সমান আরও লিখতে পারতাম হচ্ছে কত এম এল ভি বাই টি, আমরা এটা সমান আরও লিখতে পারি হচ্ছে ডেল এস সমান সমান লিখতে পারি এম এস লন টি টু বাই টি ওয়ান, এম এস লন টি টু বাই টি ওয়ান। এই হচ্ছে কয়েকটা সূত্র আমাদের। এটা কখন লিখি আমরা, যখন তোমাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, যে হচ্ছে 0 ডিগ্রি, যখন তোমাকে বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে বলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, তখন হচ্ছে আমাদের এই প্রসেসটা। এটা কখন এমএলভি বাই টি, কখন যখন তোমাকে বলবে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প, তখন হচ্ছে এলভিটা আমরা ইউজ করব। আর এটা কখন, যখন তাপমাত্রা পরিবর্তিত হবে, এম এস লন টি টু বাই টি ওয়ান, তাপমাত্রা যখন পরিবর্তিত হয়, এস হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা একটা প্রশ্ন পড়ে দেখলে বুঝতে পারবো, বলছে এত তাপমাত্রা এত গ্রাম পানিকে, এত তাপমাত্রা এত গ্রাম বরফকে, বরফকে 0 ডিগ্রি তাপমাত্রার 40 গ্রাম পানিতে পরিণত করা হলো, তাহলে বরফ থেকে পানি হয়েছে জাস্ট, তাহলে কি লিখবো আমরা এম এল এফ বাই টি। এবার এই যে আমরা এখান থেকে বের করছিলাম, যে আমরা ডেল এস বের করছিলাম, এমটা কত হবে 40 গ্রাম পানি, সো আমরা ভাগ করবো 40 × 10⁻³ এলএফ এর মানটা মুখস্থ 3 3 3 6 3টা 0, আর টিটা আসবে কত আমাদের 0 ডিগ্রি মানে কত 273 কেলভিন। সো ভাগ করলে তুমি পেয়ে যাবে জুল পার কেলভিন, একক হচ্ছে কি জুল পার কেলভিন, একক হচ্ছে কি জুল পার কেলভিন হচ্ছে আমাদের এখানকার একক। সো জুল পার কেলভিন, হ্যাঁ জুল পার কেলভিন হচ্ছে আমাদের একক, এন্ট্রপির একক। সো এটা আমাদের এখান থেকে গেল। এসে একক কি বললাম, যে জুল পার কেলভিন বলছিলাম, এর পরীক্ষা আসে আমাদের অনেক। হৃদয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে। এবার বলছি এম ভরের ক্ষেত্রে তাপমাত্রা T1 থেকে নিম্ন তাপমাত্রা T2 তে, বলছে উচ্চ তাপমাত্রা T1 থেকে নিম্ন তাপমাত্রা T2 তে পরিবর্তন হলে এন্ট্রপি পরিবর্তন কত। আমরা জানি তাপমাত্রা পরিবর্তন হলে লিখছিলাম এম এস লন T2 বাই T1 লিখছিলাম আমরা। তবে খেয়াল করো এই T2টা ছিল কি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা। এবার তোমাকে বলেছে যে নিম্ন তাপমাত্রার T2 তে, হ্যাঁ তো নিম্ন তাপমাত্রাই হচ্ছে আমাদের T2 এবার, তাহলে এর লিখতাম আমরা নিম্ন তাপমাত্রা। সাপোজ বলতাম যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হলো, তাহলে এটা আমাদের ছিল T1, এটা ছিল T2, সো এটা আমাদের নিম্ন, হ্যাঁ নিম্ন। সো নিম্নটা হচ্ছে কত নিচে থাকে, সো নিম্নটা এবার T2, আর উচ্চটা কত হবে এবার তাহলে T1, তাহলে সূত্র হবে হচ্ছে এরকম। বা এটাকে আমরা সুন্দর করে সাজায় লিখলে বুঝতে পারবো হচ্ছে এম এস লন T1, এম এস লন T1, সো এম এস লন T1 মাইনাস হচ্ছে কত লন T2, হ্যাঁ সো লন এ বাই বি, এ বাই বি মানে লন এ মাইনাস লন বি, মানে এটা উপরেরটা আগে আসবে নিচেরটা পরে আসবে।
ঠিক আছে, সেই কাহিনী হচ্ছে কি নিম্নটা আমরা হচ্ছে 1 লিখতাম, তবে এখনকার নিম্নটা কি দিয়ে প্রকাশ করা, T2 দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, আমরা জানতাম হচ্ছে এটা নিম্নটা 1 হয়, কিন্তু এখানে বলছে নিম্নটা হচ্ছে 2, তাহলে তুমি কী করবে, এখানে 2টাই ইউজ করবা। এই সিস্টেমের কোন অবস্থায় এন্ট্রপি কম পাওয়া যায়, এন্ট্রপি কম থাকে হচ্ছে কঠিন অবস্থায় এন্ট্রপি কম থাকে। এন্ট্রপি বৃদ্ধি কত, 100 তাপমাত্রার পানি হচ্ছে 100 বাষ্প পরিত হচ্ছে, লিখবো কি mLv/T। সো mLv/Tটা হবে, সেটা কিন্তু পরীক্ষায় আসে আমাদের এখানে। এম এর মানটা হচ্ছে কত, 4 কেজি, তাহলে 4 লিখবো। আর হচ্ছে এলভিটা মুখস্থ আমাদের 22 68 3 শূন্য 22,68,000। টি এর মানটা কত, 373 কেলভিনে নিতে হবে মাস্ট। জুল পার কেলভিন চলে আসবে, ভাগ করে দেখো চলে আসবে, বুঝতে পেরেছো। তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। সো ডিকিউ সমান কি লিখবো আমরা এখানে, ডিকিউ সমান হচ্ছে ds/t, সরি একটু ভুল হয়েছে, এটা হবে ডিকিউ সমান হচ্ছে টি ইন্টু ডিএস, কারণ কি আমরা জানি হচ্ছে ডেল এস সমান হচ্ছে ডিকিউ বাই হচ্ছে কত টি, তাহলে ডিকিউ সমান কি হবে আমাদের এখানে, যে হচ্ছে ডিকিউ সমান আমাদের হবে হচ্ছে ডেল এস ইন্টু টি, টি ইন্টু ডেল এস, এরকম হবে। সো একই রকম বলেছে যে সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টর অবস্থায় এন্ট্রপি যথাক্রমে এত এত। সুপার কন্ডাক্টর হচ্ছে এস এবং সাধারণ কন্ডাক্টর হচ্ছে এন, তাহলে কোনটা বলছে এন্ট্রপি কি বলেছে, সুশৃঙ্খল। হ্যাঁ, সো সাধারণ কন্ডাক্টরের অবস্থায় এন্ট্রপি, সো এন্ট্রপি কোথায় বেশি, সুশৃঙ্খল মানে কি এন্ট্রপি কম, এন্ট্রপি কম থাকবে। সো এই সুপারেরটা এন্ট্রপি কম থাকবে আর নর্মাল ন্যাচারালটা বেশি থাকবে আর কি। হ্যাঁ, সো সুশৃঙ্খল মানে কি এন্ট্রপি কম। ওকে, সো এন্ট্রপি পরিমাপ করে সিস্টেমের কি বিশৃঙ্খলা পরিমাপ করে। হ্যাঁ, সিস্টেমের বিশৃঙ্খলা পরিমাপ করা যায় এটা দ্বারা। তার বেশ কিছু বহুপদী প্রশ্ন থাকে, সমষ্টি পরিকোণটা লেখা যায়, পি এর সাথে ভি হচ্ছে ব্যস্ত অনুপাতিক, পি এর সাথে 1/v হচ্ছে আমাদের কি এটা, পিভি এর সাথে ভি হচ্ছে এটা, তবে এটা কি হবে এরকম হবে, গ্রাফটা এরকম হবে, তাহলে আমরা আপাতত রাইট বলতে পারছি কোনটাকে। সো এখানকার বহুপদী প্রশ্নগুলো সেম একইভাবে তুমি এখান থেকে একবার করে পড়ে ফেলো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি তাপগতিবিদ্যার অংশগুলো, যে কী কী সূত্র কীভাবে আসতে পারে খুব দ্রুত আমরা রিভিশন করে ফেললাম। এগুলোর মধ্যে থেকে তুমি দেখবে ঘুরে ফিরে তোমার পরীক্ষায় প্রশ্ন পাচ্ছ। সো এইটুকু করে ফেলা, যেটা যেটা মাঝখানে পড়তে বলেছি যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তুমি এটা মুখস্থ করো, তো যেটা যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা তুমি এখান থেকে একটু মনে রাখবা। ওকে, ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।